আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়। এইরকম অসংখ্য গানের স্রষ্টা লালন ফকির। যেমন ধরো, বাড়ির কাছে আশিনগর, সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও দেখিলাম না তারে। তো লালন ফকির যেই ধারার গান নিয়ে মূলত পরিচিত আমাদের কাছে, সেটাকে বলা হয় লোকসঙ্গীত। হ্যাঁ, প্রিয় স্টুডেন্ট, আমাদের আজকে টপিকটাই লোকসঙ্গীত নিয়ে। দ্যাট মিনস আমাদের টপিকের নামটা হবে ফোক মিউজিক। এটা ইউনিট 5 লেসন 2। তোমাদের যারা বই অবশ্যই আছে, নতুন বইয়ের ইউনিট 5 লেসন 2, সেটা দিয়ে সেই বইটা খুলবে এবং আমরা আজকে দেখব যে লোকসঙ্গীত সম্পর্কে যেই প্যাসেজটা আছে লেসন 2-তে সেটা পড়ব। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ফকির লালন শাহর ছবিটা, এবং যার জন্ম 1772 থেকে 1890। এবং লোকসঙ্গীতের কথা বললে বা আমরা যে লোকগানগুলো শুনি, প্রথমেই লালন ফকিরের গানগুলোর কথা বেশি মনে আসে, তাই তো? আমরা শোনো অভ্যস্ত। সো নিশ্চয়ই তোমরা জয়েন করেছো যারা। হ্যাঁ, দেখতে পাচ্ছি নাতুল, সামিরা আক্তার, আখি, ওয়ালাইকুম আসসালাম। তাহলে চলো আমরা আমাদের প্যাসেজে চলেই। প্যাসেজে দেখি যে আমাদের আজকে কি পড়তে হচ্ছে। অ্যাডজাস্টের জন্য একটু সময় লাগবে। আচ্ছা, ফার্স্টেই দেখতে পাচ্ছ যে মূলত ফোক মিউজিক কাকে বলে, অর্থাৎ লোকসঙ্গীত যে বললাম, লোকসঙ্গীত কাকে বলে সেটা দিয়েই আমাদের প্যাসেজটা শুরু হলো। ফার্স্ট লাইন দেখো। আসলে লোকসঙ্গীত হচ্ছে আমাদের মাটির গান বা প্রাণের গান, আমাদের রক্তে মিশে আছে যে গান, সেটা হচ্ছে লোকসঙ্গীত। এবং এই সম্পর্কে আরও বিস্তৃত আমরা জানবো। ফার্স্ট লাইনটা দেখো। Folk music consists of songs and music of a community that are uninfluenced by any sophisticated musical rules or any standard music styles. তাই তো? তো পুরো লাইনটা আগে ভেঙে দিলে বা অর্থগুলো যদি আমরা একটু বুঝিয়ে নিই আলাদা করে। যেমন দেখো যে কনসিস মানে তো ধারণ করা, আর কমিউনিটি মানে হচ্ছে একটা জাতি বা একটা সম্প্রদায়, আর আনইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাবিত না হয়ে। ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত হওয়া, আর আনইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাবিত না হয়ে। আর সফিস্টিকেটেড শব্দ অর্থ হচ্ছে বাস্তবধর্মী। তো পুরো ব্যাপারটা এরকম দেওয়া হলো। ফোক মিউজিক কনসিস্ট অফ সংস। ফোক মিউজিক অর্থাৎ লোকসঙ্গীত, ফোক মিউজিক লোকসঙ্গীত এমন কিছু গান বা সঙ্গীতকে ধারণ করে যেটা একটা নির্দিষ্ট কমিউনিটির হতে পারে, অর্থাৎ নির্দিষ্ট কমিউনিটির লোকেরা গায়। নির্দিষ্ট কমিউনিটি বলতে হচ্ছে যে গ্রামীণ অঞ্চলের লোকেরা বা এই ধরনের যারা লোকসঙ্গীত গিয়ে অভ্যস্ত, তারাই সাধারণত বেশি গায়। অ্যান্ড আনইনফ্লুয়েন্সড বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস, এবং কোনো বিশেষ সঙ্গীতের ধারাকে বা বিশেষ সঙ্গীতের রীতিনীতিকে তারা অনুসরণ করে না। আর পুরো লাইনের অর্থটা দেওয়া হলো এরকম যে লোকসঙ্গীত হলো একটি সম্প্রদায়ের সঙ্গীত ও সুর যা অভিজাত সঙ্গীত রীতি বা কোনো আদর্শ সঙ্গীত শৈলীর প্রভাবমুক্ত। অর্থাৎ এই নিয়মে যে এই গানটা গাইতে হবে, যদিও গানগুলো একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, আমরা শুনে অভ্যস্ত, কিন্তু সবসময় যে এইভাবেই গাইতে হবে, একটু সুর এদিক ওদিক করা যাবে না, এমন কিন্তু লোকসঙ্গীতের মধ্যে ধরা বাঁধা নিয়ম নাই। এবং লোকসঙ্গীত কিন্তু কোনো স্ট্যান্ডার্ড ফর্ম বা কোনো মডার্ন মিউজিককে ফলো করে না। পয়লা লাইন দেখো। বাংলাদেশ হ্যাজ আ হেরিটেজ, ঐতিহ্য of rich folk music which includes both religious and secular song. তো রিলিজিয়াস মানে তো ধর্মীয় জানো, আর সেকুলার মানে হচ্ছে অসাম্প্রদায়িক, মানে কোনো ধর্ম জাতিগোষ্ঠীর জন্য না। অর্থাৎ বলছে যে বাংলাদেশের একটা বড় ঐতিহ্য আছে লোকসঙ্গীতের, যে লোকসঙ্গীতগুলো বিশেষ করে কিছু লোকসঙ্গীত আছে ধর্মীয়, অর্থাৎ শুধুমাত্র নির্দিষ্ট ধর্মীয় জাতিগোষ্ঠীর জন্য এই গানগুলো তৈরি করা। আবার কিছু গান আছে যেটা অসাম্প্রদায়িক, অর্থাৎ সবার জন্য।
এই যে আধ্যাত্মিক গানগুলো, যেই গান, দুইটা গান দিয়ে আমি যখন শুরু করেছিলাম, আমি অপার হয়ে বসে আছি অথবা বাড়ির পাশে আশিনগর, এই যে গানগুলো, এগুলো কিন্তু টোটালি অসাম্প্রদায়িক গান, অর্থাৎ আধ্যাত্মিক গান, যেই গানগুলো শুনে আমরা একটা অন্য মাত্রায় পৌঁছে যাই বা স্রষ্টার প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আরও বেড়ে যায়, এরকম এক ধরনের গান, সেগুলো বলে অসাম্প্রদায়িক গান। আর যে সকল গানগুলো সরাসরি ধর্ম সম্পর্কিত বা ধর্মীয় বিভিন্ন ঘটনা কাহিনী সম্বদ্ধ, সেই গানগুলো কে বলা হয় রিলিজিয়াস সং। তাহলে দুই ধরনের গানই আমরা পাচ্ছি। আচ্ছা, পরের অংশে চলো দেখি কি আছে। আচ্ছা, পরের অংশ দেখতে পাচ্ছ, ফোক মিউজিক মে বি ডেসক্রাইবড অ্যাজ আ টাইপ অফ অ্যানসিয়েন্ট মিউজিক হুইচ স্প্রিংস ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি based on their natural style of expression uninfluenced by the rules of classical music and modern popular songs. তো বেশ বড় লাইন, আমরা একটু লাইনটাকে ভেঙে ভেঙে পড়বো, অর্থাৎ শব্দগুলো আগে বুঝিয়ে নিব, তাহলে মনে হয় সুবিধা হবে। একটু দেখে নিই আমাদের সাথে এই মুহূর্তে কারা আছে। আচ্ছা, থেকে সামিয়া, সুমাইয়া, আরো সাথে আছে মহিদুল ইসলাম সিয়াম, নিতু খানম, আরিফ রহমান, যারা, প্রশান্ত দাস, অধরা বিনতে তিশা, তাহমিনা এবং আরো অনেকে আছেন আমাদের সাথে। থ্যাংক ইউ ক্লাসটা দেখার জন্য। তো যা বলছিলাম যে আমরা ফোক মিউজিক সম্পর্কে বলছিলাম, এখানে লাইনটা দেখো যে কি কি শব্দ আছে। ফোক মিউজিক মে বি ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা, অ্যাজ আ টাইপ অফ অ্যানসিয়ান মিউজিক, অর্থাৎ প্রাচীন ধর্মী যে মিউজিকগুলো আছে, আমরা পুরোনো দিনে যে গানগুলো শুনি বা আরও পুরোনো, যেগুলো অ্যানসিয়েন্ট মিউজিক বলা হয়, সেই ধরনের গানের ধারা কিন্তু ফলো করে। হুইচ স্প্রিং শব্দের অর্থ হচ্ছে উদয় হওয়া, বা যেটা হচ্ছে একেবারে মনের থেকে গাওয়া বা হৃদয় থেকে গাওয়া, একেবারে ভেতর থেকে যে গানগুলো গাওয়া হয়, সেগুলো স্প্রিংস এখানে শব্দ ইউজ করা হচ্ছে। যদি স্প্রিং শব্দের অন্য অন্য অর্থ আছে, আমরা যেমন শুধু SPRNG স্প্রিং শব্দ দিয়ে কিন্তু বসন্তকালও বুঝি, তাই তো। ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি, একটা কমিউনিটির, একটা সম্প্রদায়ের, একটা জাতিগোষ্ঠীর হৃদয় থেকে উঠে আসা গান, হৃদয়ের গান, বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল, এবং ফলো করবে কি ন্যাচারাল, অর্থাৎ প্রাকৃতিক, একেবারে সাধারণ, যেটা মনের বা যেটা প্রকৃতি থেকে উঠে আসছে সেই ধরনের স্টাইলটা ফলো করবে। অফ এক্সপ্রেশন অফ আনইনফ্লুয়েন্সড, এবং তাদের প্রকাশভঙ্গিটা এমন থাকবে যে তারা কোনো কিছুকে ফলো করছে না, কোনো কিছু দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছে না বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক। অর্থাৎ ক্লাসিক্যাল মিউজিকের যেই একটা ধারা বা একটা নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো তারা ফলো করে, মানে তারা ফলো করে না। অ্যান্ড মডার্ন পপুলার সংস, পাশাপাশি আধুনিক যে পপুলার সংগুলো আছে, সেই আধুনিক পপুলার সংও কিন্তু তারা ফলো করে না। তাহলে পুরো ব্যাপারটা কি তাহলে, যে লোকসঙ্গীতে প্রাচীন সঙ্গীতের সেই ধরন হিসেবে বর্ণনা করা যায়, যা একটি সম্প্রদায়ের হৃদয় হতে উৎসাহিত, একেবারে হৃদয়ের গান, হৃদয় থেকে উৎসাহিত অভিব্যক্তি প্রকাশে তাদের সহজাত শৈলী ভিত্তিক, যা উচ্চারণ সঙ্গীত ও আধুনিক জনপ্রিয় গানের রীতি প্রভাবমুক্ত। অর্থাৎ আধুনিক গানের রীতি বা ক্লাসিক্যাল গানের রীতি ফলো না করে একেবারে মনের থেকে, হৃদয় থেকে উৎসাহিত যে গানগুলো, সেই গানগুলো হচ্ছে আমাদের ফোক মিউজিক। দেখতে পাচ্ছ? আচ্ছা, পরের অংশে দেখো, any type of, okay, next line, any mode or form, মোড মানে ধরন, অথবা ফর্ম মানে তো গঠন বা স্ট্রাকচার, জানো যে একটা গানের নির্দিষ্ট একটা ফর্ম থাকে, যদিও আমাদের লোকসঙ্গীতের ওইভাবে নির্দিষ্ট কোনো ফর্ম স্ট্রাকচারের ওইভাবে নেই, যেটা ক্লাসিক্যাল রুলে যেভাবে
আছে any mode or form created by the combination of tune combination মানে অর্থ হচ্ছে কি মিশ্রণ করা টিউন টিউন শব্দের অর্থ হচ্ছে সুর ভয়েস অর্থাৎ যেটাকে আমরা ভোকাল বলি কণ্ঠ স্বর and dance may be described as music হচ্ছে মিউজিক কাকে বলে এখানে মিউজিকের বলতে বা সঙ্গীত কাকে বলে বলতে বোঝাচ্ছে যে কোনো ধরনের গঠনে হতে পারে বা ভাবে হতে পারে যেটার একটা কম্বিনেশন থাকবে কি যেখানে সুর থাকবে কণ্ঠ থাকবে আবার প্রয়োজনে ডান্স থাকতে পারে কিছু কিছু গান আছে যেগুলো নাচের জন্য তৈরি করা হয় বা নৃত্যতে এই গানগুলো ব্যবহার করা হয় সেরকম ফর্ম থাকতে পারে এগুলো সবগুলো মিলেই হচ্ছে মিউজিক তো মিউজিক বলতে কিন্তু শুধু এমন বোঝায় না যে গান মিউজিক বলতে শুধু এমন বোঝায় না সাউন্ড অথবা শুধু নাচ অর্থাৎ এই তিনটা মিলেই মিউজিক দাস দ্য কম্বিনেশন অফ ফোক মিউজিক তাই ফোক মিউজিকের কম্বিনেশনটা হচ্ছে ফোক ডান্স অর্থাৎ লোকসঙ্গীতের নাচ হতে পারে লোকনৃত্য যেটাকে বলা হয় অ্যান্ড ফোক টিউন অর্থাৎ লোকসুর হতে পারে অর্থাৎ স্থানীয় মানুষের সুর অর্থাৎ স্থানীয় এক একটা অঞ্চলের এক একটা ডায়ালেক্ট আছে এক একটা অঞ্চলে এক একটা আঞ্চলিক ভাষা আছে তো এক একটা অঞ্চলের এক একটা আলাদা সুর আলাদা ধরনের গান আলাদা ধরনের কথা হতে পারে মেবি কল ফোক মিউজিক অর্থাৎ কি বলছে যে দ্যাটস দ্য কম্বিনেশন অফ ফোক মিউজিক ফোক ডান্স অ্যান্ড ফোক টিউন মেবি কল ফোক মিউজিক অর্থাৎ ফোক মিউজিকের যে মূল বৈশিষ্ট্যটা বললো যে একটা কম্বিনেশন হবে একটা মিশ্রণ হবে কি সুরের ভয়েসের প্রয়োজনে গান তো অবশ্যই থাকবে গানের লিরিক থাকবে এবং আরেকটা হচ্ছে ডান্সেরও কম্বিনেশন থাকতে পারে ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছে কি ফর এক্সাম্পল বাউল সংস আর আ কম্বিনেশন অফ টিউন মিউজিক অ্যান্ড ডান্স অর্থাৎ আমাদের যে ফোক মিউজিক যেগুলো আছে ভাওয়ালা ভাটিয়ালি বাউল সঙ্গীত এই গানগুলোর মধ্যে একটা উদাহরণ দিচ্ছে বাউল সং কি একটা কম্বিনেশন যেখানে টিউন মিউজিক অ্যান্ড ডান্স অর্থাৎ সুর সঙ্গীত অর্থাৎ গান সাথে নাচ অর্থাৎ গান এবং নাচের সম্মিলন হচ্ছে একটা সঙ্গীত যেটাকে এখানে বলা হচ্ছে বাউল সঙ্গীত অর্থাৎ বাউল সঙ্গীতের একটা আলাদা আবহার আমরা বাউল সঙ্গীতকে চেনার একটা আলাদা বৈশিষ্ট্য পেলাম যে গান এবং নাচ থাকবে দুইটাই হ্যাঁ এমন না যে বাউল গান গাইলে নাচতেই হবে তবে বাউল গানগুলো এমনভাবে তৈরি করা যেগুলো দিয়ে আসলে নাচ আমরা সাধারণত দেখি বিভিন্ন প্রোগ্রামে বা অনুষ্ঠানে বা আমরা টিভিতে দেখি যে বাউল গানের সাথে নাচ হচ্ছে সো এটা হচ্ছে বাউল গানের একটা বৈশিষ্ট্য তো পরবর্তী অংশে আমরা পাবো এই যে ফোক মিউজিকগুলো যে বললাম ফোক মিউজিকগুলো আসলে কি বা কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা একে ফোক মিউজিক বলবো মোহাম্মদ ইউসুফ সারিয়ার জয় জান্নাতুল গুলশান মরিয়ম আমিন মোস্তাকিম হোসেন রিও ইসলাম ওকে নীলা বলছে যে তার নেটে প্রবলেম ছিল ক্লাস করতে সমস্যা হচ্ছিল প্রবলেম তো হতেই পারে তো কি বলছিলাম যে ফোক মিউজিকের বৈশিষ্ট্যগুলো কি এগুলো আমরা একটু একটা একটা করে দেখব এখানে আমরা আমাদের বইয়ে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমার টেক্সটে প্রায় না টোটালি 12টা বৈশিষ্ট্য আছে ফোক মিউজিকের তো আমরা একটা একটা করে বৈশিষ্ট্য পড়বো এবং জানবো যে ফোক মিউজিকের অর্থাৎ আমাদের লোকসঙ্গীতের কি কি বৈশিষ্ট্য আছে অর্থাৎ কি কি বৈশিষ্ট্য থাকলে লোকসঙ্গীত হয় বা এদেরকে লোকসঙ্গীত বলা যেতে পারে দেখো ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স মানে চারিত্রিক বৈশিষ্ট্য অর্থাৎ বৈশিষ্ট্য ফোক মিউজিকের কি কি বৈশিষ্ট্য আছে নাম্বার 1 দেখো ইট ইজ কম্পোজড বাই রুরাল ফোক অর্থাৎ গ্রামীণ জনগোষ্ঠী রুরাল মানে হচ্ছে গ্রামীণ আর আরবান মানে শহরে জানো রুরাল ফোক মানে হচ্ছে গ্রামীণ গোষ্ঠী গ্রামীণ জনগোষ্ঠী অন দ্য বেসিক্স অফ এনসিয়েন্ট রুলস ট্রান্সমিটেড ওরালি অর্থাৎ কিছু প্রাচীন তাদের নিয়মকানুনগুলো বা গান গাওয়ার যে ধরনগুলো মুডগুলো স্টাইলগুলো তারা ওগুলো ফলো করবে ট্রান্সমিটেড ওরালি যেগুলো চলে আসবে কীভাবে ওরালি মৌখিকভাবে
অর্থাৎ মুখে শুনে শুনে তারা গানগুলো গাইবে। বিশেষ করে এই যে লোকসঙ্গীত গানগুলো যা গায় তারা কিন্তু অনেকেই একেবারে সর্বশিক্ষিত বা একেবারে অক্ষর জ্ঞান শূন্য এমন মানুষও আছে, এমন লোকসঙ্গীত শিল্পীও আছে। তারা কি করে, তারা কি লিখে নেয় জিনিসগুলো? না, তারা কি করে, মুখে মুখে মুখস্থ করে নেয়। সো এই যে ট্রান্সমিটেড অরালি, অর্থাৎ মুখে মুখে একজনের গান শুনে শুনে আরেকজনের শেখা, একজন থেকে গুরু থেকে শিষ্যে শেখা, এইভাবে যে গানের ধারাটা চলে আসছে সেটাই কিন্তু তারা ফলো করছে। অর্থাৎ ফোক মিউজিকের যে নাম্বার 1 ক্যারেক্টারিস্টিক আমরা পাচ্ছি সেটা কি? ইট ইজ কম্পোজড বাই রুরাল ফোক অন দ্য বেসিস অফ অ্যান্সিয়েন্ট রুলস ট্রান্সমিটেড অরালি। অর্থাৎ গ্রামীণ জনগোষ্ঠী যারা মুখে মুখে এই গানগুলো শিখে গায়, এটা হচ্ছে ফোক মিউজিকের প্রথম বৈশিষ্ট্য। অর্থাৎ গানগুলো তারা কি করছে, লিখছে না, অথবা দেখা যাচ্ছে যে গানগুলো তারা তৈরি করছে মুখে মুখে। অর্থাৎ তার মনের মধ্যে সুর বা ওইভাবে কাদের কথা আসলো, সে ওটা মুখে মুখে বললো, মুখে মুখে সুর করলো। অর্থাৎ টোটালি ব্যাপারটা কিন্তু কোনো রিটেন হচ্ছে না, অর্থাৎ ওরালি হচ্ছে। ওকে, চলো নাম্বার 2তে কি আছে দেখি। These ancient rules of music have not been influenced by classical or modern music. আমরা একটু আগে ব্যাপারটা পেয়েছি, এখানে বলছে যে এই যে প্রাচীন গানের ধারাটা বা নিয়মকানুনগুলো অর্থাৎ ফোক মিউজিকের, এটা কিন্তু বিশেষ কোনো নিয়মকানুনকে ইনফ্লুয়েন্স করে না, অর্থাৎ ফলো করে না। অর্থাৎ আধুনিক ক্লাসিক রক ব্যান্ড যাই বলো না কেন, সেই সকল গানগুলো দ্বারা কিন্তু এই ফোক মিউজিকগুলো প্রভাবিত হয় না বাই ক্লাসিক্যাল আর মডার্ন। অর্থাৎ ক্লাসিক্যাল গানই বলো, সেই যে ক্লাসিক্যাল গানের যে ধারাগুলো আছে, অথবা মডার্ন আধুনিক গানে যে ধারাগুলো আছে বা গানগুলো আছে, এই ক্লাসিক্যাল গান বা আধুনিক গানগুলো গাওয়ার নির্দিষ্ট নিয়মকানুন কিছু আছে যেগুলো ফলো করতে হয়, সেই নিয়মকানুনগুলো কিন্তু তারা ফলো করে না। এখন ফলো করে না মানে কি এমন যে তারা অস্বীকার করে? ব্যাপারটা কিন্তু তা না। অর্থাৎ ফোক মিউজিকের নিজেদেরই একটা গানের ধারা আছে, তারা অন্যের গানের ধারা কেন ফলো করবে, তাই তো? তারা অন্যকে কেন অনুসরণ করবে? কারণ তাদের নিজেদেরই একটা ঐতিহ্যবাহী, একটা সমৃদ্ধ গানের ভান্ডার আছে। তো স্টুডেন্ট, আশা করছি তোমরা বুঝতে পারছো। জি স্যার, ওকে, মনে হয় বুঝতে পারছো। জি স্যার না লিখে যদি লেখো যে বুঝতে পারছি, তাহলে মনে হয় বুঝবো যে জি স্যার। আচ্ছা, নাম্বার 3তে চলো যাই। নাম্বার 3তে দেখো ফোক সং। আমরা পরের অংশটি যাই, দেখি নাম্বার 3তে কি আছে। আচ্ছা, নাম্বার 3 বলছে ফোক সং মে বি সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি। বুঝতে পারছি স্যার, নেতু খানম, থ্যাংক ইউ নেতু। গ্রুপে, অর্থাৎ গ্রুপটা কি একের অধিক একটা দলে গাওয়া হয় ফোক মিউজিকগুলো, অথবা ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে গাওয়া হয়। আমরা কিন্তু দেখি যে আমাদের লোকসঙ্গীতগুলো অনেক সময় দেখা যাচ্ছে দলীয়ভাবে গাইছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সিঙ্গেল, অর্থাৎ একজন ব্যক্তি, একজন শিল্পী গাইছে। সেটাই বলছে যে নাম্বার 3তে যে লোকসঙ্গীতগুলো সিঙ্গেলও গাওয়া যায়, মানে একাও গাওয়া যায়, অর্থাৎ একক সঙ্গীত হতে পারে, আবার দলীয় সঙ্গীতও হতে পারে, দুই ধরনের হতে পারে। আবার দলীয় সঙ্গীত যে গানগুলো, সেগুলো নীলা বলছে বুঝতে পারছি, থ্যাংক ইউ। দলীয় সঙ্গীতগুলো যে একা গাওয়া যায় না এমন না, আবার একা যে গানগুলো গায় সেই গানগুলো যে দলীয় গাওয়া যায় না সেটাও না। লোকসঙ্গীতের ধারা এরকম যে প্রত্যেকটা গানই, অর্থাৎ যারা লোকসঙ্গীত গাইতে অভ্যস্ত তারা সব ধরনের গাই পারে, যেহেতু একটা ন্যাচারালি নিজেদের মধ্যে বিরাপ করে, তারা কিন্তু শিখে নেয় না। ক্লাসিক্যাল গান বা অন্য গানে যে ধারা, যে সারেগামা থেকে শুরু বা সারেগাম থেকে শুরু, তারপর আস্তে আস্তে একটা স্টেপ করে তারা গানগুলো শিখে আসে। লোকসঙ্গীতের ব্যাপারটা কিন্তু এরকম না, কারণ এই গানগুলো তাদের হৃদয় থেকে বেরিয়ে আসে, অর্থাৎ মনের থেকে তারা গায়। অর্থাৎ তারা কিন্তু ওইভাবে, যেটাকে গানের যদি ব্যাকরণ বলি, গানের ব্যাকরণ কিন্তু ওইভাবে তারা শিখে আসে না বা শেখার প্রয়োজন পড়ে না, কারণ তাদের গানগুলো তারা ন্যাচারালি শেখে, যেটাকে গাইতে গাইতে গায়ন বলা হয়। তারা গাইতে গাইতেই শিল্পী হয়। নাম্বার 4 দেখো, নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফোক মিউজিক
বলছে যে ফোক মিউজিকের জন্য একেবারে রেগুলার যে প্র্যাকটিস করতে হবে এমন কোনো ব্যাপার নাই। অর্থাৎ হয় কি যে সাধারণত যেই গানগুলো আমরা শুনি আধুনিক গান বা ক্লাসিক্যাল গান, এগুলোর জন্য একেবারে নিয়মিত চর্চা করতে হয়। আমরা খুব ভোরে উঠে গলা সারতে হয় বা নিয়ম করে পড়তে হয়। অনেক সময় দেখা যাচ্ছে অনেকের বাসায় গানের টিচাররা আসে, তারা রেগুলার প্র্যাকটিস করাচ্ছে। এই যে ব্যাপারগুলো, এগুলো লোকসঙ্গীতের ক্ষেত্রে থাকে না। কারণ লোকসঙ্গীতগুলো আমাদের আসলে গ্রাম বাংলা মানুষগুলোই বেশি গায়, এবং তাদের ওই ধরনের ফ্যাসিলিটিও যেমন থাকে না, এবং খুব একটা বলা যায় যে প্রয়োজনও নেই। তো এই জন্য যেটা বলছে যে রেগুলার প্র্যাকটিস, একেবারে সবসময় যে একটা প্র্যাকটিস করতে হবে। ধরো একজন শিল্পী ধরো লালন ফকিরের গান বেশি গায়, এর জন্য যে সবসময় তাকে লালন ফকিরের গানগুলো প্র্যাকটিস করতে হবে, অন্য কোনো গান গাইতে পারবে না বা গাওয়া যাবে না এমন কোনো ব্যাপার নাই। সে সব ধরনের গানই গাইতে পারে। সো তাহলে কি দেওয়া হলো নাম্বার 4-এ, যে নিয়মিত চর্চা কোনো প্রয়োজন নাই। প্রয়োজন নাই বলে তাহলে যে নিয়মিত চর্চা করতে হবে না এমন কিন্তু ব্যাপার না, তার চাইলে করতে পারে। বলছে যে একেবারে ধরা বাঁধা নিয়ম অনুযায়ী যে নিয়মিতই তাদেরকে একেবারে রেগুলার চর্চা করতে হবে এমন কোনো ব্যাপার না। চলো দেখি নাম্বার 5-এ কি আছে। ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্মড বাই ইলিটারেট অর সেমি ইলিটারেট পিপল। আমি কিন্তু একটু আগে এটা বলেছি যে প্রায় শিক্ষিত, অল্প শিক্ষিত বা অশিক্ষিত লোকেরাই, যারা অক্ষরজ্ঞান শূন্য, এই ধরনের লোকেরা কিন্তু সাধারণত ফোক মিউজিকগুলো বা আমাদের লোকসঙ্গীতগুলো বেশি গায় বা বেশি পছন্দ করে। দেখো বলছি ইট ইজ কম্পোজড। কম্পোজ মানে হচ্ছে এখানে গানের কম্পোজিশন করা, অর্থাৎ গীতিকার গান লেখা, অ্যান্ড পারফর্মড। এগুলো সাধারণত যে লেখা যদি হয় তারা ইলিটারেট, তাহলে লেখে কীভাবে, তাই না? বিষয় হচ্ছে যে অন্য কেউ হয়তো লিখে দেয়, তারা মুখে মুখে বলছে বা মুখে মুখে মুখস্থ করছে, যেটা আমরা এর আগে একটা ক্যারেক্টারিস্টিক্স থেকে পেলাম, যে বৈশিষ্ট্যে পেলাম যে এই লোকসঙ্গীতগুলো মুখে মুখেই মুখস্থ করা হয়। ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্মড বাই ইলিটারেট, অর্থাৎ অশিক্ষিত লোক, অর সেমি ইলিটারেট, অথবা সর্বশিক্ষিত লোক। এই ধরো 1 থেকে 5 পর্যন্ত পড়েছে বা 8 পর্যন্ত পড়েছে, এগুলোকে সর্বশিক্ষিত বলা হয় মোটামুটিভাবে। তো বলছে যে অশিক্ষিত বা সর্বশিক্ষিত এরাই এই গানগুলো বেশি করে কম্পোজ করে এবং পারফর্ম করে। এর মানে এমন না যে লোকসঙ্গীত গাইতে হলে অশিক্ষিত বা সর্বশিক্ষিত হতে হবে, বা শুধুমাত্র সর্বশিক্ষিত এবং অশিক্ষিত লোকেরাই লোকসঙ্গীত গায়, ব্যাপারটা কিন্তু তা না। এখন অনেক শিক্ষিত লোকেরা, একেবারে ওয়েল এডুকেটেড যারা আছেন, হাই এডুকেটেড, তারাও কিন্তু লোকসঙ্গীত গাইছে। গান তো যারা গাইতে পারে সবার জন্য এই গান, তাই না? প্রত্যেকটা মানুষ এই গান গাইতে পারে, তাই না? তুমিও তো গান গাইতে পারো, ঠিক কিনা? হ্যাঁ, প্রত্যেকটা মানুষই গান গাইতে পারে। সেটা এমন হতে পারে তার শ্রোতা সে নিজে, অথবা যারা সত্যিকারের শিল্পী তাদের শ্রোতা সবাই। তো কি বললো যে ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্ম বাই ইলিটারেট অর সেমি ইলিটারেট পিপল। এটা সাধারণত অশিক্ষিত বা সর্বশিক্ষিত লোকেরাই পারফর্ম করে থাকে। ইট ইজ আ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন ইন ইজি ল্যাঙ্গুয়েজ, লোকাল ডায়ালেক্ট অ্যান্ড সিম্পল টিউন। অনেকগুলো ব্যাপার আছে এখানে, দেখো এই লাইনে। ইট ইজ আ স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস শব্দের অর্থ হচ্ছে স্বতঃস্ফূর্ত, একেবারে মনের থেকে স্বতঃস্ফূর্ত ভাবে হৃদয় থেকে উৎসারিত, অর্থাৎ একেবারে মনের গভীর থেকে বেরিয়ে আসে গান, মানে যেটাকে আমরা বলি কি অন্তরের অন্তঃস্থল থেকে, তাই তো? আচ্ছা, অ্যান্ড এক্সপ্রেশন, যেটা মনের থেকে একটা এক্সপ্রেশন হবে। ইজি ল্যাঙ্গুয়েজ, একেবারে সহজ ল্যাঙ্গুয়েজ হবে। আচ্ছা, ইজি ল্যাঙ্গুয়েজ কেন হবে এটা আমরা একটু দেখব। লোকসঙ্গীতগুলোর যদি শব্দগুলো, অর্থাৎ যদি একটু মনে করে দেখো, তাহলে দেখবে যে এই শব্দগুলো কিন্তু প্রায় খুব সহজ সহজ কিছু লাইন, সহজ সহজ শব্দ ব্যবহার করা হয়। ইট ইজ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন, স্পন্টেনিয়াস ভাবে এই এক্সপ্রেশনটা করা হয়। ইউজ করা হয় ইজি ল্যাঙ্গুয়েজ, একেবারে সহজ, আমাদের দৈনন্দিন জীবনের যে গান কথাগুলো আমরা যেভাবে ঠিক কথা বলি। অর্থাৎ লোকসঙ্গীত তো অনেকটা তোমার ডায়ালেক্ট ভিত্তিক, অর্থাৎ অঞ্চল ভিত্তিক, কিন্তু আঞ্চলিক ভাষা, ডায়ালেক্টকে আঞ্চলিক ভাষা বলা হচ্ছে, অঞ্চল ভিত্তিক। তো সেই অঞ্চলের ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়। দেখো পদ্মা পাড়ের যে ভাটিয়ালি গানগুলো, সেই ভাটিয়ালি গানগুলোতে কিন্তু তোমার ওই অঞ্চলের মানুষের
ভাষাগুলো ব্যবহার করায়, বা বরিশাল অঞ্চলে যারা আছো তাদের হচ্ছে যে তাদের নিজেদের ভাষা যে একটা আলাদা টোন আছে। সব ভাষা মিলেই আমাদের বাংলা ভাষা, ঠিক আছে, সবই বাংলা ভাষা, কিন্তু আঞ্চলিকতার একটা ব্যাপার আছে। কিছু কিছু অঞ্চলে কিছু কিছু শব্দ ব্যবহার করে যেগুলো শাব্দিক অর্থ একই, কিন্তু অর্থটা হয়তো একটু ভিন্ন। যেমন ধরো আমরা আঞ্চলিক ভাষায় বলি যে যদি খেয়ে থাকি কোনো কিছু, বলি যে খেয়েছি, কিন্তু দেখো যে ঢাকায় ভাষায় এটাকে বলে কি খাইছি। হ্যাঁ হ্যাঁ, বা খেয়েছেন ওরা বলে খাইছেন। তো এই যে আঞ্চলিকতা একটা টান আছে। হ্যাঁ, অথবা বুঝতে পারছেন, আমরা যে বললাম বুঝতে পারছেন, তো ঢাকায় এরা কি বলে বোঝার পাচ্ছেন। অর্থাৎ আঞ্চলিকতার একটা টান থাকে, এইভাবেই তাদের গানগুলো লেখা হয়, অর্থাৎ তাদের ওই অঞ্চলের শব্দগুলো আমরা কিন্তু শুনতে পাই। যেমন ধরো লোকাল ডায়ালেক্ট ইউজ করায়। লোকাল ডায়ালেক্ট কি, যে যেটা এটাকে বললাম যে আঞ্চলিকতা, অর্থাৎ আঞ্চলিক প্রত্যেকটা অঞ্চলে একটা নিজস্ব ভাষা, তো বাংলায় প্রত্যেকটা অঞ্চলে একটা ভাষার বা শব্দের একটু প্রয়োগের ভিন্নতা আছে, উচ্চারণের ভিন্নতা আছে, সেটাকে লোকাল ডায়ালেক্ট বলা হয়, অর্থাৎ আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়। আঞ্চলিকতা, আঞ্চলিকতা হচ্ছে যে ওই যে বললাম যে ধরো যে ঢাকার লোকের ঢাকার একটা ভাষার একটা শব্দ একটা টান থাকে বা আলাদা সব উচ্চারণ থাকে, বা ফরিদপুরের বা সিলেটের বা বরিশালের একটা আলাদা শব্দের উচ্চারণ থাকে। হ্যাঁ, তো এগুলোকে বলা হয় লোকাল ডায়ালেক্ট। অ্যান্ড সিম্পল টিউন, সিম্পল টিউন ইউজ করা হয়। একেবারে টিউন শব্দের অর্থ তো বলেছি সুর, একেবারে সাধারণ সুর যেটা সবার জন্য প্রযোজ্য, এবং যা সবার জন্য প্রযোজ্য, সবাই শুনতে পারে বুঝতে পারে, সেটাই কিন্তু খুব সাধারণ হয়। আর এই সাধারণটাই কিন্তু অসাধারণ, তাই না? তো নাম্বার 6 এ আমরা কি পেলাম? নাম্বার 6 এ পেলাম ইট ইজ spontaneous expression and simple tune। অর্থাৎ ইজি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে, সিম্পল টিউন ইউজ করা হবে, এবং লোকাল ডায়ালেক্ট অর্থাৎ আঞ্চলিক যেই ভাষা, ভাষার যে আঞ্চলিকতা সেটা ইউজ করা হবে। কেন করা হবে? যে ওই অঞ্চলের মানুষের গান বোঝার জন্য, পাশাপাশি ওই অঞ্চলের মানুষরা যাতে ইজিলি এটাকে গ্রহণ করতে পারে। আর সব অঞ্চল মিলেই তো আমাদের দেশ, অর্থাৎ প্রত্যেকটা মানুষই এটাকে গ্রহণ করতে পারে, এই জন্য ইজিলি এগুলোকে তৈরি করা হয়। আর নাম্বার 7 দেখো, বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউনস আর অ্যাপিলিং। অ্যাপিলিং মানে হচ্ছে আবেদনধর্মী, অর্থাৎ প্রত্যেকটা শব্দ এবং প্রত্যেকটা সুরই মানুষের মনকে ছুঁয়ে যাবে, হৃদয়কে ছুঁয়ে যাবে। অর্থাৎ যেই গান মনকে হৃদয়কে ছুঁয়ে যায় সেটাই তো দীর্ঘস্থায়ী হয়, তাই না? আমাদের প্রত্যেকটা লোকসঙ্গীতই কিন্তু আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। অর্থাৎ যেহেতু তারা একেবারে মনের কথা বলে, মাটির কথা বলে, মাটির সুরে, জলের সুরে, তাই না? আমাদের মনের সুরে, প্রাণের সুরে গান গায়, এবং তারা মন থেকে গান গায়, এই জন্য তাদের গানগুলো সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। সেটাই বলছে এখানে, বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউনস আর অ্যাপিলিং। নাম্বার 8, ডেসপাইট ইটস ইউনিভার্সাল অ্যাপিল, এটা যে একটা চিরন্তন যেটা চিরন্তন আবেদন আছে, ইউজ লোক ডায়ালেক্ট, অর্থাৎ চিরন্তন একটা যে আবেদন আছে, অর্থাৎ এটা যে একটা ইউনিভার্সালিটি আছে, এছাড়াও এটা ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট, অর্থাৎ আঞ্চলিক ভাষা ব্যবহার করে, যেটা আমি এর আগে বলেছি বা এর আগের মধ্যে আমাদের ছিল। আর নাম্বার 9, ইট ডিপেন্ডস অন নেচার অ্যান্ড রুরাল এনভায়রনমেন্ট, অর্থাৎ এই গানগুলো তৈরি করার পিছনে প্রকৃতির একটা বড় প্রভাব আছে। ভাটিয়ালি গান নদী ছাড়া হয় না, ঠিক আছে? ভাটিয়ালি, ভাওয়াইয়া বা মুর্শিদি গানের গুলো এক একটা গান ধারাগুলো লোকসঙ্গীতের বা লালন ফকিরের যে লালন সঙ্গীত, এর এক একটা ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট বড় প্রভাব ফেলে। অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট, অর্থাৎ এই যে গ্রামীণ যে পরিবেশটা একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিবেশে কিন্তু নির্দিষ্ট ধরনের গানগুলো রচনা করা হয়। আমাদের দেশের আছে, কিন্তু বাইরে এসে দেখবে যে কবি লেখকরা নির্দিষ্ট ধরনের গান বা নির্দিষ্ট ধরনের রচনা লিখতে চায়। যখন যে একজন যদি পাহাড় সম্পর্কে কিছু লিখতে চায়, সে কিন্তু পাহাড়ি অঞ্চলে যায়, ওই জায়গায় স্টে করে, ওই জায়গায় থাকে, অভিজ্ঞতা লাভ করে, তারপরে লেখে। অর্থাৎ
লেখার মধ্যে প্রকৃতি চলে আসবে, অর্থাৎ একেবারে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে। সেটাই বলছে এখানে যে প্রকৃতি এবং প্রাকৃতিক যে পরিবেশ, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লোকসঙ্গীতের ক্ষেত্রে। নাম্বার 10, ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন। দেখো নাম্বার 10 কি আছে, it is an explicit manifestation. Explicit মানে হচ্ছে তোমার ম্যানিফেস্টেশন মানে হচ্ছে প্রকাশ, আর এক্সপ্লিসিট মানে হচ্ছে যে স্পষ্টভাবে প্রকাশ করছে অফ এ জয়স অ্যান্ড সরোস অফ ডেইলি লাইফ, অর্থাৎ প্রতিদিনের জীবনের যে আমাদের সুখ দুঃখ, সেটাকে গানের মাধ্যমে তারা তুলে ধরছে। অর্থাৎ গানকে শুধু গাওয়ার জন্য গাইছে না, তারা অন্যের বিনোদনের কথা ভাবছে না, তারা তাদের মনের কথা বলছে, তাদের প্রতিদিনের সুখ, প্রতিদিনের দুঃখ, এগুলোই তাদের গানের ভাষা, এগুলোই তাদের গানের, ওই তাদের জীবনের কষ্ট থেকেই তাদের গানগুলো তৈরি হচ্ছে, কষ্ট থেকে সুরগুলো হচ্ছে, এবং তারা কিন্তু সেই কষ্ট নিয়েই গানগুলো গাইছে। আবার তাদের আনন্দ নিয়েই গান শুরু হচ্ছে, আনন্দ নিয়ে গান রচনা হচ্ছে, সেই আনন্দ নিয়েই তারা গানগুলো গাইছে, উৎসমুখ যে এই গানগুলো। তো এই জন্য হয় কি, এই গানগুলো মানুষের হৃদয়কে বেশি কষ্ট দেয়। আর দেখো লাস্টে it uses simple and natural rhymes, একেবারে সাধারণ সিম্পল আর প্রাকৃতিক একেবারে রাইমস গুলো ব্যবহার করে, একেবারে ইজি এই ছন্দগুলো তারা ব্যবহার করে। ছন্দের মিল থাকলে, হাতে যে সহজ সহজ ছন্দ থাকলে কি হয় যে এটা বুঝতে যেমন সুবিধা হয় সাধারণ মানুষের, এবং এটা মনে রাখতেও সুবিধা হয়। কারণ এই লোকসঙ্গীত রাখলাম যে সাধারণত ইলিটারেট বা সেমিলিটারেট, অর্থাৎ অশিক্ষিত বা সমশিক্ষিত লোকেরা গায় বা শেখে থাকে, সেজন্য ইজি ল্যাঙ্গুয়েজগুলো তাদের যেমন মনের ভাষা, আর ইজি সহজ সহজ ছন্দ তারা ব্যবহার করে। কারণ কেন সহজ ছন্দ? তাদের জীবনটাই তো সহজ সরল, সেই সরলতাই তাদের গানের মধ্যে বেরিয়ে আসে। এবং আমাদের আজকের লাস্ট যেই সেটা হচ্ছে it contains a strong emotive expression of human love and separation. অর্থাৎ প্রত্যেকটা গানের মধ্যেই মূলত একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে ভালোবাসা। অর্থাৎ ভালোবাসা ছাড়া কোনো গান হয় না। সেটা হতে পারে দেশের প্রতি ভালোবাসা, সেটা হতে পারে স্রষ্টার প্রতি ভালোবাসা, সেটা নিজের প্রতি ভালোবাসা, সব মিলেই ভালোবাসা, লাভ অ্যান্ড সেপারেশন। অ্যান্ড সেপারেশনটা কিন্তু পার্ট অফ লাভ। সেটাই বলছে যে এই যে তাদের গানগুলো, ইট কন্টেন্স এ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন, একটা মানে গভীর আবেগ প্রকাশ করে মানুষের ভালোবাসার এবং সেপারেশন। অর্থাৎ ভালোবাসায় পড়লে যেই ধরনের অনুভূতি হয়, সেই অনুভূতি নিয়ে গান। সেপারেশন অর্থাৎ বিচ্ছেদ হলে, বিরহ হলে যে গানগুলো হয়, সেই বিচ্ছেদের বিরহ নিয়ে যেই গান, সেগুলোও গান, সেগুলো জীবনের অংশ। অর্থাৎ লাভ অ্যান্ড সেপারেশন যেমন আমাদের লাইফের একটা পার্ট অফ লাইফ, সেরকম এইগুলো তাদের সঙ্গীতের অন্যতম অংশ। অর্থাৎ আমরা গানগুলো দেখবো যে স্যাড গানগুলো দেখবে প্রায় সেপারেশন নিয়ে, অর্থাৎ বিচ্ছেদ বা বিরহ নিয়ে, এবং প্রায় আনন্দের গানগুলো লাভ নিয়ে। অ্যান্ড লাভ টু ইয়োর মেবি ইয়োর ফাদার, ইয়োর মাদার, দ্যাট মিনস ইয়োর প্যারেন্টস, টু ইউ অর ইয়োর কান্ট্রি মেবি, অর্থাৎ তোমার দেশের প্রতি হতে পারে, তোমার যাকে ভালোবাসো তার প্রতি হতে পারে। তো ভালোবাসা তো ভালোবাসাই, তাই না? আর সেপারেশন মানে হচ্ছে বিরহ বা বিচ্ছেদ। সেই বিচ্ছেদটা হতে পারে তোমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, এই বিচ্ছেদ হতে পারে আপন মানুষ পরবারে চলে গিয়েছেন, এই জন্য বিচ্ছেদ হতে পারে। বিচ্ছেদ হতে পারে পছন্দের কিছু হারিয়েছে, এই জন্য বিচ্ছেদ হতে পারে। সেই সবগুলো নিয়েই গান। তো অসংখ্য ধন্যবাদ যারা আমার ক্লাসটা দেখলে মনোযোগ দিয়ে। ফারজানা আক্তার আছে, থ্যাংক ইউ। সো স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা ফোক মিউজিকের যেহেতু ক্লাস আমরা দুই অংশে বিভক্ত করেছি, আজকে প্রথম পার্টটা পড়লাম এবং নেক্সট ক্লাসে আমি সেকেন্ড পার্টটা পড়বো ফোক মিউজিকের। আশা করছি তোমরা দ্বিতীয় সামনের ক্লাসটা দেখবে মনোযোগ দিয়ে। তো এই ছিল ফোক মিউজিক। ফোক মিউজিকের শুরুতে আমরা কি করলাম, যে ফোক মিউজিক কাকে বলে সেটা বললাম, যে এটা আমাদের একেবারে গ্রামের মানুষের মনের ভাষা, প্রাণের ভাষা, মাটির ভাষা, বা একেবারে যারা প্রাকৃতিক থেকে, অর্থাৎ প্রকৃতি থেকে এই গানগুলো উঠে আসে, তাদের মানুষের হৃদয় ছুঁয়ে যায় যে গানগুলো। এবং যেহেতু এই গানগুলো হৃদয়ের গান, অর্থাৎ যারা তৈরি করে তারা তাদের মন থেকে, হৃদয় থেকে তৈরি করে, তাই এই গানগুলো মানুষের, সাধারণ মানুষের সারা, শুধু বাংলায় না, একেবারে সারা পৃথিবীতে কিন্তু এখন ফোক মিউজিকগুলো অত্যন্ত জনপ্রিয়, মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার গান। এবং পাশাপাশি হচ্ছে যে
ফোক মিউজিকের যে বৈশিষ্ট্য, অর্থাৎ কী কী বৈশিষ্ট্য থাকা উচিত বা থাকে ফোক মিউজিকের, আমরা 12টা বৈশিষ্ট্য পেলাম। আবার পরের দিন আমরা ফোক মিউজিকের অন্য অন্য বিষয়গুলো জানবো। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ ক্লাসটা করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।